হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকি ভাই ট্রেডিং একাডেমিতে। আজকে আমাদের কোর্সের 2 নম্বর ক্লাস। আমরা পূর্বের ইন্ট্রোডাকশন ক্লাসে জেনেছি আমাদের এই সিরিজ সম্পর্কে, যে কিভাবে সিরিজটা আমাদের সামনে পাবলিশ হতে যাচ্ছে এবং কিভাবে ভিডিও আসবে এবং সিরিজের ভিতরে বা এই কোর্সে কি কি প্রশ্ন অন্তর্ভুক্ত আছে সেই সম্পর্কে। তো যারা 2 নম্বর ক্লাস থেকে ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে অনুরোধ করব, আগে ইন্ট্রোডাকশন ভিডিও দেখুন। 9 মিনিটের ইন্ট্রোডাকশন ভিডিও, কিন্তু আমি প্রথম 2 থেকে 3 মিনিটের ভিতরেই এই সিরিজ কোর্সটা সম্পর্কে আলোচনা করেছি যে কিভাবে পরবর্তী সিরিজগুলো আমরা পাবলিশ করব। তো আজকের কোর্সের লার্নিং টপিকের ভিতর থাকবে হচ্ছে লেভেল 1 এর আলোচনা। লেভেল 1 এর 5টা প্রশ্নকে আমরা এই 2 নম্বর ক্লাসের ভিতরে শিখব, যার ভিতর থাকবে ফরেক্স মার্কেট কি, ফরেক্স ট্রেডিং কোথা থেকে এবং কিভাবে পরিচালিত হয়, কারেন্সি পেয়ার কি, কমোডিটি কি, মেজর মাইনর এক্সোটিক কারেন্সি পেয়ার বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা শিখব, বিট আস্ক স্প্রেড ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় সেটা আমরা শিখব। এবং এই ক্লাসে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 5 নম্বর টপিক, যেটা পিপ ভ্যালু হিসাব বা পিপ ভ্যালু ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসের প্রথম 4টা প্রশ্ন সাধারণত থিওরিক্যাল বিষয়, যেগুলো জাস্ট জানার জন্য জানতে হয়, কিন্তু 5 নম্বর যে পয়েন্ট পিপ ভ্যালু, এটা আমাদের ট্রেড করার সময় সব সময় লাগবে এবং এই 5 নম্বর সম্পর্কে আমরা বেশি ফোকাস করব এই ক্লাসে। আর যে প্রথম 4টা প্রশ্ন থিওরিক্যাল যে প্রশ্নগুলো, এইগুলো জাস্ট আমরা চোখের দেখা দেখব এবং স্কিপ করে যাব। আর এই ক্লাসের পিডিএফ তো আপনারা এমনিতেই পেয়ে যাবেন, আপনারা সময় নিয়ে দেখতে পারবেন। এখন আসেন 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। ফরেক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো এমন এক বিশাল জায়গা যেখানে বিশ্বের সব দেশের মুদ্রা একে অপরের সঙ্গে লেনদেন হয়। প্রতিদিন এই বাজারে ট্রেড হয় প্রায় 8 থেকে 10 ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় আর্থিক বাজার এটি। এখানে ট্রেড হয় মূলত কারেন্সি পেয়ারের মাধ্যমে, যেমন ইউরো ইউএসডি জিবিপি জেপিওয়াই বা ইউএসডি বিডিটি। দামের দিক উপরে যাবে না নিচে যাবে সেই অনুমান করেই ট্রেডাররা লাভ বা ক্ষতি করে থাকে। এই মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি বিকেন্দ্রীকৃত, মানে এর কোনো নির্দিষ্ট অফিস বা এক্সচেঞ্জ নেই। বিশ্বের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট খোলা থাকে 24 ঘন্টা সপ্তাহে 5 দিন। আর এতে অংশ নেয় বিশ্বের বড় ব্যাংক, ইনভেস্টমেন্ট ফান্ড, কর্পোরেট কোম্পানি এবং লক্ষ লক্ষ খুচরা ট্রেডার। সংক্ষেপে বললে ফরেক্স মার্কেট শুধু একটি ট্রেডিং প্ল্যাটফর্ম নয়, এটা হলো বিশ্ব অর্থনীতির চলমান ছন্দ, যেখানে প্রতিটি মুদ্রা, প্রতিটি লেনদেন বলছে পৃথিবীর অর্থনীতির নতুন গল্প। এখন আসি 2 নম্বর প্রশ্নে, ফরেক্স ট্রেডিং কোথা থেকে এবং কিভাবে পরিচালিত হয়। ফরেক্স ট্রেডিং কোথা থেকে পরিচালিত হয়? ফরেক্স মার্কেট কোনো কেন্দ্রীভূত এক্সচেঞ্জের মাধ্যমে কাজ করে না। এটা ওভার দ্য কাউন্টার মার্কেট, যা মূলত ব্যাংক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, কর্পোরেশন এবং রিটেইল ট্রেডারদের মাধ্যমে পরিচালিত হয়। ফরেক্স ট্রেডিং যে মূল স্থানগুলো থেকে পরিচালিত হয় সেগুলো হচ্ছে মেজর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ফরেক্স ব্রোকার যাদের মাধ্যমে ছোট ট্রেডাররা মার্কেটে প্রবেশ করতে পারে, ইলেকট্রিক ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5, সি ট্রেডার। মূলত এই সমস্ত স্থানগুলো বা এদের মাধ্যমেই ফরেক্স মার্কেট পরিচালিত হয়। এখন আসি ফরেক্স ট্রেডিং কিভাবে পরিচালিত হয়। ফরেক্স ট্রেডিং মূলত মুদ্রা জোড়ার মাধ্যমে পরিচালিত হয়, যেমন ইউরো ইউএসডি, ইউরো বনাম মার্কিন ডলার, জিবিপি জেপিওয়াই, পাউন্ড বনাম ইয়েন। যদি মনে হয় ইউরো ডলারের তুলনায় বাড়বে তাহলে আমরা বাই পজিশন নিয়ে থাকি বা অনেকেই লং পজিশন বলে থাকে। আর যদি মনে হয় ইউরো ডলারের তুলনায় কমবে তাহলে আমরা সেল পজিশন নেই অথবা শর্ট পজিশন নেই। এখানে মূল্য পরিবর্তন অনুযায়ী লাভ বা ক্ষতি নির্ধারণ হয় এবং লিভারেজ ব্যবহার করে ছোট মূলধন থেকেও বড় পজিশন নেওয়া যায়, কিন্তু এর সঙ্গে ঝুঁকিও অনেক বেশি। আমরা লিভারেজ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে জানবো। যে অধ্যায়ে লিভারেজের প্রশ্ন আছে, যত নম্বর আছে ঠিক তত নম্বরে আমরা লিভারেজ সম্পর্কে জানতে পারবো। এখন আসি বাজারের অংশগ্রহণকারীরা কারা। সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? মুদ্রানীতি এবং মুদ্রা মান নিয়ন্ত্রণ করে। কমার্শিয়াল ব্যাংক ও হেজ ফান্ড বিশাল পরিমাণে ট্রেড করে এবং রিটেল ট্রেডার বা ব্যক্তি অনলাইন ব্রোকারের মাধ্যমে অংশগ্রহণ করে। সংক্ষেপে ফরেক্স মার্কেট হলো একটি বৈশ্বিক ডিসেন্ট্রালাইজড ইলেকট্রিক মার্কেট, যেখানে মুদ্রার দামের ওঠানামা থেকে লাভ করা যায়। ট্রেডাররা ব্রোকার বা ব্যাংকের মাধ্যমে এতে অংশগ্রহণ করে থাকে। 3 নম্বর প্রশ্নে আসি, কারেন্সি পেয়ার কি, কমোডিটি এবং মেজর মাইনর এক্সোটিক কারেন্সি পেয়ার বলতে কি বোঝায় সে সম্পর্কে আমরা আলোচনা করি। 1 নম্বরে আছে কারেন্সি পেয়ার কি। কারেন্সি পেয়ার হলো দুইটি ভিন্ন দেশের মুদ্রার দর সম্পর্ক। ফরেক্সে আমরা এক মুদ্রা অন্য মুদ্রার তুলনায় ট্রেড করি। এই পেয়ারের ফরম্যাট থাকে হচ্ছে একটা বেস কারেন্সি আর একটা থাকে কোয়াড কারেন্সি। বেস কারেন্সি যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে বেস কারেন্সি এবং শেষে যেটা থাকে কোয়াড কারেন্সি, এটা হচ্ছে একটা সহযোগী কারেন্সি। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আসেন দেখি। ইউরো ইউএসডি। ইউরো হলো বেস কারেন্সি, মার্কিন ডলার হলো কোয়াড কারেন্সি। যদি ইউরো ইউএসডি সমান 1.10 হয়, মানে 1 ইউরোর দাম হচ্ছে $1.10। সংক্ষেপে কারেন্সি পেয়ার হলো মুদ্রার এক জোড়া যা ট্রেডাররা কিনে বা বিক্রি করে মুনাফা করার জন্য। কমোডিটি কি? কমোডিটি হলো ভৌত জিনিস বা কাঁচামাল যা বাজারে ট্রেড করা যায়। ফরেক্স বা ফাইন্যান্সে প্রধানত যেসব কমোডিটি ট্রেড করা হয় সেগুলো হলো গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস, কফি, চিনির মতো কৃষিপণ্য। মূলত কমোডিটি এবং কারেন্সি পেয়ার আলাদা, কিন্তু ফরেক্স ব্রোকার অনেক সময় কমোডিটিও অফার করে আমাদেরকে ট্রেড করার জন্য।
এবার আসি মেজর, মাইনর এবং এক্সোটিক কারেন্সি পেয়ার বলতে কী বোঝায়। মেজর, মাইনর, এক্সোটিক হলো কারেন্সি পেয়ারের শ্রেণীবিন্যাস যা বাজারের ট্রেডের লিকুইডিটি এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে বিভক্ত হয়েছে। মেজর কারেন্সি পেয়ার কি? সবচেয়ে বেশি ট্রেড হওয়া কারেন্সি পেয়ার, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। অর্থাৎ সাধারণত ইউএসডি অন্তর্ভুক্ত থাকে, লিকুইডিটি বেশি থাকে, স্প্রেড কম থাকে। এই সমস্ত কারেন্সি পেয়ারগুলোকে আমরা মেজর কারেন্সি হিসেবে বলে থাকি। আর মাইনর কারেন্সি পেয়ার কোনগুলো? মেজর পেয়ারের তুলনায় কম ট্রেড হয়, সাধারণত ইউএসডি অন্তর্ভুক্ত হয় না, তাই এই সমস্ত কারেন্সিদেরকে আমরা মাইনর কারেন্সি পেয়ার বলে থাকি, যেমন ইউরো জিবিপি, ইউরো এউডি, জিবিপি জেপিওয়াই। আর এক্সোটিক কারেন্সি পেয়ার হচ্ছে উষ্ণমণ্ডলীয় বা ছোট দেশের কারেন্সি যা মেজর বা মাইনরের সাথে মিলিত, যেমন ইউএসডি টিআরওয়াই, ইউএসডি এসজিডি, ইউরো সেক। এই সমস্ত কারেন্সি পেয়ারগুলোকে আমরা এক্সোটিক কারেন্সি পেয়ার বলে থাকি, কারণ লিকুইডিটি কম, স্প্রেড বেশি, ভলাটিলিটি বেশি। এই সমস্ত কারেন্সি পেয়ারে সাধারণত ট্রেডাররা খুব কম ট্রেড করে। 3 নম্বর কোশ্চেনে যদি সারসংক্ষেপ দেখি তাহলে কারেন্সি পেয়ার কি? দুই মুদ্রা ট্রেডেবল জোড়া। কমোডিটি কি? ভৌত জিনিস বা কাঁচামাল যা বাজারে ট্রেড হয়। মেজর কারেন্সি কি? বেশি লিকুইডিটি, ইউএসডি অন্তর্ভুক্ত। মাইনর কি? কম লিকুইডিটি, ইউএসডি থাকে না তার সাথে, সেগুলোকে মাইনর বলে। এক্সোটিক কি? ছোট বা উষ্ণমণ্ডলীয় দেশের কারেন্সি, বেশি স্প্রেড, ট্রেড কম হয় তার কারণে। এবার আসি 4 নম্বর প্রশ্নে, বিট আস্ক স্প্রেড, স্প্রেড ম্যানেজমেন্ট। আগে জানি বিট প্রাইস কি। এটি সেই দাম যা ব্রোকার বা মার্কেট আপনাকে কোনো অ্যাসেট বিক্রির জন্য দিতে রাজি। সহজভাবে বলতে গেলে আপনি যদি বিক্রি করতে চান তাহলে বিট দাম পাবেন। আর আস্ক প্রাইস হচ্ছে ব্রোকার বা মার্কেট আপনাকে অ্যাসেট কিনতে দিতে রাজি যেই প্রাইসে, সেইটাকে বলা হয় আস্ক প্রাইস। সহজভাবে বলতে গেলে আপনি যদি কিনতে চান তাহলে আস্ক দাম দিতে হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে না, আসেন উদাহরণ দিই। ইউএসডিটির দাম ধরেন যে বিট প্রাইস আছে হচ্ছে 107 টাকা 50 পয়সা, আস্ক প্রাইস আছে হচ্ছে 107 টাকা 55 পয়সা। আপনি যদি 1 ইউএসডি বিক্রি করেন তাহলে পাবেন 107 টাকা 50 পয়সা, কিন্তু আপনি যদি 1 ইউএসডি কিনতে যান তাহলে দিতে হবে আপনাকে 107 টাকা 55 পয়সা। ব্যাপারটা প্রায় মানি এক্সচেঞ্জের মতো। ধরুন আপনি যদি কোনো মানি এক্সচেঞ্জের কাছে গিয়ে ডলার বিক্রি করতে চান তাহলে সাপোজ আপনাকে বিক্রি করার জন্য দাম দেবে কত? 100 টাকা করে। আর যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে কিনতে হবে 102 টাকা করে। এই যে 2 টাকার কম বেশি, এটা মূলত ওদের ইনকাম, বা ব্রোকার ক্ষেত্রেও এরকমই স্প্রেড তারা ইনকাম করে থাকে। আসেন পরবর্তীতে আগাই আমরা। স্প্রেড কি? স্প্রেড ইকুয়াল টু আস্ক দাম মাইনাস বিট দাম। এটি হলো ব্রোকারের মুনাফা বা ট্রেড খরচ। একটু আগে যে উদাহরণ দিলাম, ডলার কিনতে গেলে আপনার লাগবে 102 টাকা করে, যদি বিক্রি করতে যান 100 টাকা করে দাম দেবে। তদ্রুপভাবে স্প্রেডের ক্ষেত্রেও কিছুটা ওইরকম হিসাব হবে। আসেন আগের দামের সাথে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আস্ক দাম আছে 107 টাকা 55 পয়সা, আর বিট দাম আছে হলো 107 টাকা 50 পয়সা। এখন স্প্রেড কত হবে? আস্ক দাম থেকে বিট দাম বাদ দিতে হবে। তাহলে আস্ক দাম কত ছিল? 107 টাকা 55 পয়সা। এখান থেকে মাইনাস করে দেন 107 টাকা 50 পয়সা, সমান সমান কত থাকে? 5 পয়সা। এই 5 পয়সা হচ্ছে স্প্রেড, ওই মানি এক্সচেঞ্জের মতোই, কিনতে গেলে বেশি, বিক্রি করতে গেলে কম। তাই স্প্রেডের ব্যাপারটাও এরকমই। এবার আসুন স্প্রেড ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় সেটা সম্পর্কে জানি। মূলত স্প্রেড ম্যানেজমেন্ট হলো কিভাবে ট্রেডিং বা বিনিয়োগে স্প্রেডের প্রভাব কমানো বা নিয়ন্ত্রণ করা যায়। সহজভাবে এটা হলো আপনার লাভ বাড়ানোর জন্য স্প্রেডের খরচ কমানোর কৌশল। যদি আবারও মানি এক্সচেঞ্জের উদাহরণ দেই, ধরেন যে আপনি ডলার কিনতে যাচ্ছেন 102 ডলার করে। এখন যদি আপনি অন্য কোনো সাপ্লায়ারের কাছে যান তাহলে দেখা গেল যে 5 পয়সা বা 10 পয়সা বা 1 টাকা কম পাচ্ছেন। আবার বিক্রি করার ক্ষেত্রেও সেম, কোথায় বেশি পাওয়া যায় সেটা আপনি যাচাই করতেছেন। মূলত এই যে আপনি যাচাই বাছাই করতেছেন একটু সামান্য বেশি পাওয়ার জন্য বা লাভ করার জন্য, এই স্প্রেড ম্যানেজমেন্টের ধারণাটাও ওইখান থেকেই আসে। এখন আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 5 নম্বর প্রশ্ন। এই ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই 5 নম্বর। পিপ কি? পিপ ভ্যালু কীভাবে হিসাব করব এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছি। মাথা ঠান্ডা করে জাস্ট দেখতে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আগে জানি পিপ কি। পিপ হলো পার্সেন্টেজ ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। আপনি যেটাই বলেন দুটাই সঠিক। এটি ফরেক্স মার্কেটে মুদ্রার দাম পরিবর্তনের সবথেকে ছোট ইউনিট। সাধারণত ইউএসডির সাথে যে সমস্ত কারেন্সি পেয়ারগুলো থাকে ওই সমস্ত পেয়ারের ক্ষেত্রে 1 পিপের ভ্যালু ধরা হয় 4 দশমিক স্থান পর্যন্ত। এখানে দেখুন 1 পিপ ইকুয়াল টু 0.0001। এখানে যদি 0001 এর পরিবর্তে যদি 2 হয় তার মানে কি 2 পিপ মুভ, আর যদি 3 হয় তাহলে 3 পিপ মুভ। আরও সামনে আগাই স্পষ্ট করে বলছি। আর জেপিওয়াই জোড়ার জন্য 1 পিপ ইকুয়াল টু 2 দশমিক স্থান পর্যন্ত ধরা হয়, অর্থাৎ 0.01 ইকুয়াল টু 1 পিপ। আর যদি এখানে 0.02 হয় তাহলে 2 পিপ। আর গোল্ডের জোড়ার জন্য 1 পিপ ধরা হয় 10 সেন্টকে। উদাহরণ দেখে আসেন। ইউরোএসডির ক্ষেত্রে ইউরোএসডি সমান সমান 1.1000। এখন 1.1000 থেকে 1.1001 যখন হয় তখন 1 পিপ বাড়ে। ইউএসডি জেপিআই ইকুয়াল টু 110.00। এখন এই 110 থেকে যদি 110.01 হয় তাহলে 1 পিপ বাড়লো। একইভাবে গোল্ড যদি 4000 থেকে 4010 সেন্টে যায় তাহলে 1 পিপ বাড়লো। যদি একইভাবে 4020 সেন্ট হয় তাহলে 2 পিপ বাড়লো। যদি 30 সেন্ট হয় তাহলে 3 পিপ বাড়লো। এইভাবে পিপের হিসাব হবে। এখন আসেন পিপ ভ্যালু সম্পর্কে জানি।
পিপ ভ্যালু হচ্ছে এক পিপের পরিবর্তনের ফলে আপনার ট্রেডে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে এই হিসাবটাকেই পিপ ভ্যালু বলা হয়। পিপ ভ্যালু বোঝার আগে বুঝতে হবে লট সাইজ অথবা লটের ধরন। যেমন স্ট্যান্ডার্ড লট, আমরা 1 লট বলে থাকি সেটাকে স্ট্যান্ডার্ড লট বলা হয়। আর স্ট্যান্ডার্ড লট মানে 1 লক্ষ ইউনিট। আপনি যখন ইউরো ইউএসডি বা জিবিপি সেল করলেন, 1 লটের একটা বাই ওপেন করেন, একইভাবে মিনি লট ইকুয়াল টু 10,000 ইউনিট। এখানে আমরা হিসাবের সুবিধার্থে 10 সেন্ট বলি। একইভাবে যখন আপনি 1 সেন্টের একটা লট ইউজ করেন, তখন আপনি মার্কেট থেকে 1000 ইউনিট বাই করলেন। উদাহরণ দিলে কিছুটা ক্লিয়ার হবেন। আমরা 1 স্ট্যান্ডার্ড লট ধরে হিসাব করি। আর 1 স্ট্যান্ডার্ড লট মানে কি? 1 লক্ষ ইউনিট। ধরুন আপনি ইউরো ইউএসডি 1 লটের বাই করেছেন, অর্থাৎ 1 লক্ষ ইউনিট বাই করেছেন। এখন ইউরো ইউএসডি কারেন্ট রেট আছে হচ্ছে 1.1800। 1 পিপ সমান 0.0001। এখন পিপ ভ্যালু কি? 0.001 ইন্টু 1 লক্ষ ইউনিট ইকুয়াল টু $10। আপনি যে এক পিপ অর্জন করছেন সেটার সাথে 1 লক্ষ ইউনিট গুণ করে দিলে পরে আপনার কত টাকা লাভ বা ক্ষতি হতেছে সেই অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউরো ইউএসডি 1 পিপ ওঠা বা নামা মানে $10 লাভ বা ক্ষতি। জিবিপি ইউএসডির ক্ষেত্রে হিসাব করে আসেন। জিবিপির কারেন্ট রেট ধরলাম 1.3500। 1 পিপ ইকুয়াল টু 0.0001। তাহলে পিপ ভ্যালু কী হবে? 0.001 ইন্টু 1 লক্ষ ইউনিট ইকুয়াল টু $10। জিবিপি ইউএসডির ক্ষেত্রেও 1 পিপ মানে $10। এখন আসেন গোল্ডের হিসাব করি। এই গোল্ড যেহেতু কমোডিটি, এটার হিসাবটা একটু ভিন্ন। এই গোল্ডের হিসাব বোঝার আগে আপনাদের গোল্ডের স্ট্যান্ডার্ড লট আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমরা যে কোনো কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1 লট ইকুয়াল টু 1 লক্ষ ইউনিট ধরেছি, 10 সেন্টের লট ধরেছি 10,000 ইউনিট, আর 1 সেন্টের লট ধরেছি হচ্ছে 1000 ইউনিট। কিন্তু গোল্ডের ক্ষেত্রে হিসাবটা হবে একটু আলাদা, কারণ গোল্ডের হিসাব হয় হচ্ছে আউন্সে। আপনি যখন 1 লট বাই করেন তখন আপনি 1 লক্ষ ইউনিট বাই করেন না, আপনি বাই করেন 100 আউন্স। অর্থাৎ 1 লট মানে হচ্ছে 100 আউন্স গোল্ড বাই করা। কারেন্সি পেয়ারে যেমন 1 লট বাই করলে আমরা 1 লক্ষ ইউনিট বাই করি, সেক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে আউন্স হিসাব হয়। 1 লট গোল্ড বাই করা মানে আপনি 100 আউন্স গোল্ড বাই করলেন। একইভাবে 10 সেন্টের লট আপনি বাই করলেন মানে 10 আউন্স গোল্ড বাই করলেন। 1 সেন্টের একটা লট নিয়ে গোল্ড বাই করলেন মানে আপনি 1 আউন্স গোল্ড বাই করলেন। আচ্ছা, এখানে আউন্স হলো স্বর্ণ বা রৌপ্যের স্ট্যান্ডার্ড ইউনিট। 1 আউন্স সমান 31.1035 গ্রাম স্বর্ণকে 1 আউন্স স্বর্ণ বলা হয়। আমরা চার্টে যে স্বর্ণের মূল্য দেখি, এই মূল্যটা 1 আউন্সের উপর ভিত্তি করে, বা 1 আউন্স স্বর্ণের মূল্য আমরা সবসময় দেখি। আর 1 আউন্স স্বর্ণকে যদি গ্রামে কনভার্ট করেন তাহলে 31.1035 গ্রাম হয়। এবার আসুন গোল্ডের 1 লটে ট্রেড করলে আমাদের কত লাভ বা ক্ষতি হয় সে সম্পর্কে জানি। যেহেতু আপনারা আউন্স সম্পর্কে জানছেন, এখন গোল্ডের কারেন্ট রেট ধরে নিচ্ছি $4000, বা 1 আউন্স গোল্ডের দাম হচ্ছে $4000। আর 1 পিপ সমান 10 সেন্ট। তাহলে পিপ ভ্যালু কী হবে? 10 ইন্টু 100 আউন্স ইকুয়াল টু $10। অর্থাৎ গোল্ডের ক্ষেত্রেও 1 পিপ মানে $10। তাহলে সংক্ষেপে তুলনা কী হলো? ইউরো ইউএসডি 1 লট মানে 1 লক্ষ ইউনিট, 1 পিপ সাইজ হচ্ছে 0.0001, আর প্রতি পিপে লাভ বা ক্ষতি হয় $10। ইউএসডি জেপিও এর ক্ষেত্রে 1 লট ইকুয়াল টু 1 লক্ষ ইউনিট, পিপ সাইজ হচ্ছে 0.001, আর প্রতি পিপের লাভ বা ক্ষতি হয় $10। আর গোল্ডের ক্ষেত্রে 1 লট মানে হচ্ছে 100 আউন্স, 1 পিপ সাইজ হচ্ছে 10 সেন্ট, প্রতি পিপের লাভ বা ক্ষতি হয় $10। আশা করছি আপনারা পিপ এবং পিপ ভ্যালু সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। তারপরেও এক্সট্রা বোনাস হিসেবে শুধুমাত্র অতিরিক্ত একটা ক্যালকুলেশন শুধুমাত্র গোল্ডের জন্য। যেহেতু আমরা গোল্ডে বেশি ট্রেড করে থাকি, তাই কত লট ইউজ করলে কত পিপে কেমন প্রফিট হয় সেটা সম্পর্কে আইডিয়া নেই, চলেন। কলামের শুরুতে দেখুন লট সাইজ, আর 1 পিপ ভ্যালু, প্রফিট পার পিপ, 10 পিপের প্রফিট, আর 20 পিপের প্রফিট। আপনি যে কোনো গ্রুপে বা যে কোনো ট্রেডারের কাছে শুনে থাকবেন যে আমি আজকে মার্কেট থেকে এত পিপ প্রফিট করছি, 10 পিপ প্রফিট করছি, বা 20 পিপ প্রফিট নিছি, অথবা 50 পিপ প্রফিট নিছি। ধরেন গোল্ড মার্কেট আজকে 100 পিপ ডাউন হয়েছে বা আপ হয়েছে, বা 200 পিপ আপ ডাউন হয়েছে। এখন আপনি ওইখান থেকে ধরেন যে 10 পিপ আর্ন করতে পারছেন বা প্রফিট করতে পারছেন, অথবা 20 পিপ প্রফিট করতে পারছেন। এখন গোল্ড মার্কেট প্রতিদিন তার মতো চলতে থাকবে। ধরেন কেউ 50 পিপ আর্ন করবে, কেউ 20 পিপ আর্ন করবে। ধরেন আপনি আর আমি যদি উদাহরণ দিই, আপনি ধরেন যে আজকের দিনে 50 পিপ মার্কেট থেকে আর্ন করছেন। আচ্ছা 20 পিপ ধরলাম, আপনি আজকে মার্কেট থেকে 20 পিপ আর্ন করছেন, আমিও 20 পিপ আর্ন করছি, কিন্তু আপনার প্রফিট হয়েছে হচ্ছে $2 বা $1, কিন্তু আমার প্রফিট হয়েছে $100 বা $200। আপনিও 20 পিপ ধরছেন, আমিও 20 পিপ ধরছি, কিন্তু আপনি 20 পিপে প্রফিট করছেন $2, আমি 20 পিপে প্রফিট করছি ধরেন যে $100 বা $200। এটা কিভাবে ঘটে সেটা সম্পর্কে আইডিয়া দিয়ে চলেন। আসেন চার্টে চোখ দিয়ে 1 নম্বর কলমে লট সাইজ 0.1 বা 1 সেন্ট। আপনি যখন 1 সেন্টের লট ইউজ করেন, তার মানে প্রত্যেক পিপে আপনার প্রফিট হয় হচ্ছে 10 সেন্ট। একটু মনোযোগ দেন, যদি প্রথম কলামটা বুঝতে পারেন তাহলে বাকি নিচের সমস্ত কলামগুলি বুঝতে পারবেন। এখন আপনি লট ইউজ করতেছেন 1 সেন্টের, 1 পিপের ভ্যালু আপনার বুঝতে হবে যে 1 পিপ আপনি যে লট ইউজ করতেছেন এই লটের 1 পিপের ভ্যালু কত। ধরুন যে 1 সেন্টের লট ইউজ করতেছেন, তাহলে 1 পিপের ভ্যালু কত? 10 সেন্ট। আর 1 পিপের ভ্যালু যদি 10 সেন্ট হয়, তাহলে আপনি মার্কেট থেকে যদি 10 পিপ প্রফিট করতে পারেন তাহলে কত হবে?
এই 1 পিপের মানের সাথে আপনি 10 পিপ গুণ দিয়ে দেন তাহলে $1 হয়। আর যদি 20 পিপ প্রফিট হয় তাহলে কত, $2। এখানে সূত্র খুব সহজ, আপনার লট সাইজের প্রত্যেক পিপের ভ্যালু আপনি আগে বের করবেন। 1 লট হোক বা 2 লট হোক বা 1 সেন্টের লট হোক বা 2 সেন্টের লট হোক, এখানে ধরেন 1 সেন্টের লট, প্রত্যেক পিপের জন্য আমরা প্রফিট বা লাভ করতেছি 10 সেন্ট। 10 পিপ যদি আমরা প্রফিট করি তাহলে আমাদের $1 লাভ হইতেছে। আর যদি 20 পিপ প্রফিট করি তাহলে আমাদের $2 প্রফিট হচ্ছে। এখন ধরুন আপনি মার্কেট থেকে 10 পিপি প্রফিট করলেন বা 20 পিপি প্রফিট করলেন, কিন্তু আপনি লট ইউজ করলেন 2 সেন্টের লট, তাহলে কেমন হবে ব্যাপারটা? 2 সেন্টের লটের জন্য 1 পিপের ভ্যালু কত, 20 সেন্ট। এখন আপনি 10 পিপ যদি আর্ন করে থাকেন তাহলে 10-এর সাথে 20 সেন্ট গুণ দিয়ে দেন, রেজাল্ট আসে কত, 2। আর যদি 20 পিপ প্রফিট করে থাকেন তাহলে আপনার প্রফিট হবে কত, $60। একইভাবে যদি 3 সেন্টের লট ইউজ করেন আপনি, তাহলে 3 সেন্টের লটের জন্য 1 পিপের ভ্যালু কত, 30 সেন্ট। 10 পিপের ভ্যালু কত, $3। 20 পিপের ভ্যালু কত, $6। এভাবে করে যদি 10 সেন্টের একটা লট আপনি ইউজ করেন তাহলে আপনি সেই মার্কেট থেকে ধরুন 10 পিপি আর্ন করছেন বা 20 পিপি আর্ন করছেন, কিন্তু 10 সেন্টের লট ইউজ করার জন্য প্রতি পিপের ভ্যালু কত দাঁড়াইছে, $1 করে। আপনার 10 পিপের প্রফিট আইছে তাহলে $10। আর যদি 20 পিপ প্রফিট করে থাকেন তাহলে দেখেন $20 প্রফিট চলে আসলো। সূত্র সবসময় একই থাকবে, আপনার লটের সাইজ আর কত পিপ আপনি আর্ন করলেন জাস্ট সেটার উপরে নির্ভর করে আপনার লাভ বা ক্ষতি আপনি দেখতে পারবেন। এখন যদি 50 সেন্টের লট ইউজ করেন আপনি, 50 সেন্টের লটের আপনি ইউজ করেন তাহলে 50 সেন্টের ক্ষেত্রে 1 পিপ প্রফিট করেন তাহলে 1 পিপের ভ্যালু দাঁড়ায় হলো $5। যদি 10 পিপ প্রফিট করেন তাহলে 5 10-এর সাথে গুণ দিয়ে দেন, কত আসে, $50। আর যদি 20 পিপ প্রফিট করেন তাহলে 20-এর সাথে গুণ দিয়ে দেন 5, তাহলে কত, $100। এখন একইভাবে যদি আপনি 1 লট ইউজ করেন তাহলে 1 লটের 1 পিপের ভ্যালু কত, $10। 10 পিপের ভ্যালু $100। আর 20 পিপের ভ্যালু কত আসবে, $200। এখন যদি আপনি একইভাবে 10 লট ইউজ করেন তাহলে 10 লটের ক্ষেত্রে 1 পিপের ভ্যালু কত, $100 করে। আর যদি আপনি 10 পিপ প্রফিট করেন তাহলে $1000। আর যদি সেমভাবে 20 পিপ প্রফিট করেন তাহলে $2000। আর যদি কেউ 20 লট ইউজ করে তাহলে 1 পিপের ভ্যালু দাঁড়ায় হলো $200 করে। 10 পিপ আপনি প্রফিট করছেন মানে $2000 প্রফিট করছেন, 20 পিপ প্রফিট করছেন মানে $4000 প্রফিট করছেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি যদি 10 সেন্টের একটা লট ইউজ করেন তাহলে 30 পিপের জন্য আপনি কত ডলার প্রফিট করছেন, তাহলে আগে কী করবেন, 10 সেন্টের 1 পিপের ভ্যালুটা আগে আপনি দেখতে হবে যে 10 সেন্টের জন্য 1 পিপের ভ্যালু কত। এখানে 10 সেন্টের লটের জন্য 1 পিপের ভ্যালু হচ্ছে $1। যদি আপনি 10 পিপ প্রফিট করেন তাহলে $10। আর যদি 20 পিপ প্রফিট করেন $20, যদি 50 পিপ প্রফিট করেন $50, যদি 100 পিপ প্রফিট করেন তাহলে $100। এইভাবে করেই মূলত হিসাবটা কন্টিনিউ আপনারা করেন। আপনারা একটু এর পেছনে সময় দেন, একটু ক্যালকুলেশন করেন। এই চারটা তো আপনারা পেয়ে যাবেন, আমি পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। এই টোটাল ক্লাসের পিডিএফ ফাইলটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, ওইখানে আপনারা জয়েন হয়ে ডাউনলোড করে দেখবেন। আর একটু খাতা কলমে ক্যালকুলেশন করবেন, সূত্র সেম, জাস্ট আপনি লট সাইজটা দেখবেন, ওই লটের পিপ ভ্যালু বা ওই লটের 1 পিপের ভ্যালু আপনি বের করবেন এবং কত পিপ আপনি প্রফিট করতেছেন বা লস করতেছেন এটা বের করতে পারলে আপনি পিপ ভ্যালু সম্পর্কে আইডিয়া পাবেন ভালো মতো। তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে সিরিজ কোর্সটি আপনারা মিস করবেন না, কাইন্ডলি সমস্ত সিরিজগুলো দেখুন যদি সত্যিকারের ফরেক্স মার্কেট আপনারা শিখতে চান। খুব ভালো ভালো কিছু জিনিস আসতে যাচ্ছে এই কোর্সের মাধ্যমে, যেটাকে ফলো করলে আমি আশা করি খুব উপকার হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে, আর দেখা হবে 3 নম্বর ক্লাসে। আল্লাহ হাফেজ।